মেশিন লার্নিং আজকাল প্রায় এই কথাটা শোনা যায়, কিন্তু একটা যন্ত্র ঠিক কিভাবে ডেটা থেকে শেখে সেটা আসলেই দারুণ একটা ব্যাপার। আজ আমরা মেশিন লার্নিং একটি সম্পূর্ণ গাইড নামে একটা উৎস থেকে মানে এর মূল বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব। আমাদের লক্ষ্য হলো কম্পিউটার নিজে নিজে কিভাবে শেখে সেই প্রক্রিয়াটা সহজে ধরতে পারা। ঠিক বলেছেন। মানে ব্যাপারটা হলো কম্পিউটারকে প্রতিটি কাজের জন্য আলাদা করে প্রোগ্রাম না করে তার অভিজ্ঞতা থেকে শিখতে দেওয়া। ধরুন ১৯৫০-এর দশকে অ্যালান টিউরিংয়ের সেই প্রাথমিক ধারণা থেকে শুরু করে আজকের ডিপ লার্নিং পর্যন্ত যাত্রাটা কিন্তু বেশ লম্বা। আর এই গাইডে সেই বিবর্তনের একটা বেশ ভালো ছবি দেওয়া হয়েছে। হ্যাঁ, শুরুতেই গাইডটা মেশিন লার্নিংয়ের ৩টে প্রধান ধরনের কথা বলেছে, তাই না? যেমন সুপারভাইজড লার্নিং, যেখানে ডেটা আগে থেকেই লেবেল করা থাকে, অনেকটা পরীক্ষার আগে উত্তর জেনে নেওয়ার মতো, যা দিয়ে স্প্যাম ফিল্টার তৈরি হয়। একদম। তারপর আনসুপারভাইজড লার্নিং, যেখানে ডেটার মধ্যে কোনো লেবেল থাকে না, কম্পিউটারকে নিজের চেষ্টায় প্যাটার্ন খুঁজে বের করতে হয়। যেমন ধরুন অনলাইন শপিং সাইটে ক্রেতাদের রুচি অনুযায়ী গ্রুপ করা। আচ্ছা, আর তৃতীয়টা? রিইনফোর্সমেন্ট লার্নিং। হ্যাঁ, রিইনফোর্সমেন্ট লার্নিং এর ব্যাপারটা বেশ মজার। এখানে সিস্টেম শেখে একেবারে ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে, মানে ভুল করে আর সেই ভুল বা সঠিক কাজের জন্য পুরস্কার বা শাস্তি পায়। ও, অনেকটা ছোটবেলায় নতুন কিছু শেখার মতো। ঠিক তাই। গেম খেলার এআই বা ধরুন কোনো রোবটকে নতুন কাজ শেখানোর জন্য এই পদ্ধতিটা খুব কাজের। উৎসটিতে এ নিয়ে বেশ কিছু উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। সত্যি ইন্টারেস্টিং। কিন্তু এই যে শেখার প্রক্রিয়া, এর পেছনে তো নিশ্চয়ই কিছু ভিত্তি লাগে। মানে এমনি এমনি তো শেখে না। তা তো বটেই। মেশিন লার্নিংয়ের দুনিয়ায় ভালোভাবে ঢুকতে গেলে উম, গণিতের কিছু ধারণা পরিষ্কার থাকা দরকার, যেমন লিনিয়ার অ্যালজেব্রা, প্রবাবিলিটি, ক্যালকুলাস। আর পরিসংখ্যানের জ্ঞান তো বেশ জরুরি। গণিত, হ্যাঁ, সেটা তো লাগবেই। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন এখন খুবই জনপ্রিয়, মানে প্রায় স্ট্যান্ডার্ড হয়ে গেছে। উৎসটিতে নামপাই আর প্যান্ডাসের মতো লাইব্রেরির ওপর খুব জোর দেওয়া হয়েছে। নামপরি, পান্ডাস এগুলো ডেটা বিশ্লেষণের জন্য। হ্যাঁ, ঠিক। নামপাই বিশাল সংখ্যাসূচক ডেটা নিয়ে অবিশ্বাস্য দ্রুতগতিতে কাজ করতে পারে। আর প্যান্ডাস ডেটাকে টেবিলের মতো সাজিয়ে গুছিয়ে বিশ্লেষণ করা অনেক সহজ করে দেয় আর কি। ডেটা পরিষ্কার করা থেকে শুরু করে মডেল তৈরির জন্য প্রস্তুত করা, এই লাইব্রেরিগুলো ছাড়া এখন ভাবাই যায় না। আচ্ছা, এবার একটু সুপারভাইজড লার্নিং এর দিকে ফেরা যাক। গাইডটিতে লিনিয়ার রিগ্রেশনের কথা বলা হয়েছে। এর মানে কি ডেটা পয়েন্টগুলোর মধ্যে একটা সরল রেখা টানার চেষ্টা করা? অনেকটা সেরকম। অনেকটা তাই। ধরুন বাড়ির আকার অনুযায়ী তার দাম অনুমান করতে হবে। লিনিয়ার রিগ্রেশন চেষ্টা করে ডেটার মধ্যে একটা সম্পর্ক খুঁজে বের করতে, যা একটা সরল রেখা দিয়ে প্রকাশ করা যায়। আরেকটা জনপ্রিয় কৌশল হল ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি মানে সিদ্ধান্ত নেওয়ার গাছ। হ্যাঁ, অনেকটা ধাপে ধাপে প্রশ্ন করে সিদ্ধান্ত নেওয়ার মতো। যেমন আবহাওয়া কি রৌদ্রোজ্জ্বল? হ্যাঁ হলে বাইরে খেলতে যাও, না হলে ছাতা নাও। মানে ডেটাকে ভাগ করতে করতে এগোনো। আর মডেলটা কতটা ভালো কাজ করছে সেটা বোঝার জন্য অ্যাকিউরেসি, প্রিসিশন, রিকল এই মেট্রিক্সগুলো ব্যবহার করা হয়। গাইডে এগুলো নিয়ে আলোচনা আছে। বোঝা গেল। আর যখন ডেটায় কোনো লেভেল থাকে না, মানে আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে? সেখানে মূল লক্ষ্য হল ডেটার ভেতরে লুকিয়ে থাকা গঠন বা প্যাটার্ন খুঁজে বের করা, মানে কোনো সাহায্য ছাড়াই। যেমন কে মিনস ক্লাস্টারিং অ্যালগোরিদম, এটা একই রকম ডেটা পয়েন্টগুলোকে এক একটা দলে ভাগ করে ফেলে। ও নিজে নিজেই গ্রুপ তৈরি করে? একদম। ভাবুন, অনেকগুলো বিভিন্ন ফলের ছবি একসাথে রাখা আছে। কে মিনস সেগুলোকে অ্যাপল, কলা, কমলার আলাদা আলাদা দলে সাজিয়ে ফেলতে পারে। আরেকটা জরুরি বিষয় হল ডাইমেনশনালিটি রিডাকশন, পিসিএ খুব পরিচিত একটা টেকনিকের জন্য। ডাইমেনশনালিটি রিডাকশন নামটা একটু কঠিন লাগছে। মানে কি ডেটাকে ছোট করে আনা? ঠিক ধরেছেন, অনেকটা একটা বড় গল্পের সারসংক্ষেপ লেখার মতো। পিসিএ ডেটার অনেকগুলো ফিচার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা ফিচার বের করে আনে। এতে ডেটা নিয়ে কাজ করা সহজ হয়, কিন্তু মূল তথ্যটা হারিয়ে যায় না। বেশ কাজের জিনিস। আর ডিপ লার্নিং, এটা তো এখন খুবই আলোচিত বিষয়, চারিদিকে শুনছি। হ্যাঁ, এবং সঙ্গত কারণেই। ডিপ লার্নিং মূলত নিউরাল নেটওয়ার্কের ওপর ভিত্তি করে তৈরি, যা কিনা মানুষের মস্তিষ্কের স্নায়ুকোষের যে জালিকা তা থেকে অনুপ্রাণিত। মানুষের মস্তিষ্ক, ওয়াও!
এর মধ্যে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা সিএনএন ছবি বা ভিডিও চেনার ক্ষেত্রে অসাধারণ কাজ করে। ধরুন আপনার ফোনের ফেস আনলক বা সোশ্যাল মিডিয়ার ছবি ট্যাগিংয়ের পেছনে কিন্তু এরাই আছে। আচ্ছা আচ্ছা। আর রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বা আরও উন্নত যে এলএসটিএম, এগুলো মানুষের ভাষা বা সময়ের সাথে বদলানো ডেটা মানে সিকোয়েন্সিয়াল ডেটা বুঝতে পারে। তার মানে মানুষের ভাষা বোঝা বা তৈরি করার ক্ষেত্রেও ডিপ লার্নিং এখন অনেক এগিয়ে গেছে। একদম। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপিতে বার্ট আর জিপিটির মতো ট্রান্সফর্মার মডেলগুলো রীতিমতো বিপ্লব এনেছে বলতে পারেন। এরা যেভাবে ভাষাকে বুঝতে পারে, অনুবাদ করতে পারে বা নতুন লেখা তৈরি করতে পারে তা সত্যি অভাবনীয়। উচ্চটিতে এই মডেলগুলোর ক্ষমতার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। দারুণ। কিন্তু এত শক্তিশালী মডেল বানালেই তো হলো না, এগুলোকে বাস্তবে ব্যবহারযোগ্য করে তোলাও তো একটা বড় চ্যালেঞ্জ, তাই না? অবশ্যই। এখানেই আসে এমএলঅপস বা মেশিন লার্নিং অপারেশনসের ধারণা। শুধু একটা ভালো মডেল তৈরি করাই যথেষ্ট নয়, সেই মডেলকে সহজে ব্যবহার করার জন্য ডিপ্লয় করা। ডিপ্লয় করা মানে? মানে মডেলটাকে এমনভাবে সেট আপ করা যাতে সেটা অ্যাপ্লিকেশন বা সিস্টেমে ব্যবহার করা যায়। তারপর সেটা ঠিকঠাক কাজ করছে কিনা তা ক্রমাগত পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে মডেলটিকে আরও উন্নত করা, এই পুরো প্রক্রিয়াটাকেই সামলায় এমএলঅপস। গাইডটিতে যেমন ফ্লাস্ক বা ফাস্ট এপিআই ব্যবহার করে মডেলকে একটা এপিআই হিসাবে তৈরি করার কথা বলা হয়েছে। এপিআই? মানে একটা ইন্টারফেস যাতে অন্য অ্যাপ্লিকেশন সহজেই সেই মডেলের প্রেডিকশন বা আউটপুট ব্যবহার করতে পারে। এটা মডেল আর বাস্তব পৃথিবীর মধ্যে একটা সেতু তৈরির মতো। তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি, মেশিন লার্নিং হলো ডেটা থেকে নিজে নিজে প্যাটার্ন শিখে সিদ্ধান্ত নেওয়া বা ভবিষ্যৎবাণী করার এক দারুণ ক্ষমতা। আর সুপারভাইজড, আনসুপারভাইজড রিইনফোর্সমেন্ট লার্নিং হলো এর প্রধান স্তম্ভ। ঠিক, যার ভিত্তি করে ওঠে গণিত, পরিসংখ্যান আর প্রোগ্রামিং দিয়ে। এবং ডিপ লার্নিং ও এমএলঅপস এই ক্ষমতাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। বাস্তব সমস্যার সমাধানে একে আরও কার্যকর করে তুলেছে। উৎসটিতে নৈতিকতা, বায়াস এবং এআই সেফটির মতো বিষয়গুলো যে উল্লেখ করা হয়েছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেদিকেও নজর রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই দর্শকদের জন্য। এই গাইডের শেষে কোয়ান্টাম মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই এর মতো ভবিষ্যতে প্রযুক্তির কথা বলা হয়েছে। ভাবুন তো, এই প্রযুক্তিগুলো যদি সত্যি সম্ভব হয়, তাহলে আমাদের চেনা পৃথিবীটা ঠিক কতটা বদলে যেতে পারে। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।